বাবা মা আর দুই দাদাকে নিয়ে অঞ্জনার সংসার। বড় দাদার নাম অঞ্জন, ছোট দাদা রঞ্জন। তার বাবা ভ্যান চালায় আর মা অন্যের বাড়িতে কাজ করে। কোনো মতে তাদের সংসার চলে। সকালবেলা মা ফেনা ভাত করে, ওই খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে যায়। আর তারা তিন ভাই বোন প্রতিদিনই স্কুলে যায়, কারণ দুপুরের খাওয়া দাওয়াটা সেখানেই হয়ে যায়। মা প্রায় দিনই কাজ থেকে আসার সময় কোনোদিন বিস্কুট, চানাচুর, কোনোদিন বা মশলাপাতি হাতে করে নিয়ে আসে। একদিন অঞ্জনা জিজ্ঞাসা করলো, মা, এগুলো তুমি কিনে আনো না, কোথায় পাও এগুলো? তার দাদা বলল, কোথায় পায় তোরও তো জেনে দরকার নেই। তার মানে আমি ঠিকই ধরেছি, তুমি যেখানে কাজ করো সেখান থেকে এগুলো তুমি লুকিয়ে আনো। কিন্তু মা, চুরি করা তো পাপ। হ্যাঁ পাপ, কিন্তু সেটা বড় লোকদের জন্য, আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। অঞ্জনা আর কিছু বলতে পারল না। একদিন রাত্রে তার বাবা বাড়ি আসার সময় মাছ নিয়ে এসেছিল। মা রাত্রিবেলা মাছের ঝোল ভাত রান্না করলো। তিন ভাই বোন একসাথে খেতে বসেছে। অঞ্জনার খেয়ে পেট ভরেনি, সে আর দুটো ভাত চাইল। মা বলল, যা ভাত আছে ওগুলো তোর দুই দাদার জন্য, ওদের যদি লাগে দেব, তারপর যদি থাকে তুই পাবি। এত খাই খাই করিস কেন? মেয়ে মানুষেরা তো খাই খাই করতে নেই। যাবি তো সেই পরের বাড়ি বিয়ে হয়ে, এসেছিস তো আমাদেরই ধ্বংস করতে। তোর দুই দাদা তাও বড় হয়ে কিছু রোজগার করবে, আর তুই তো আমাদের ফতুর করে অন্যের বাড়ি চলে যাবি। কথাগুলো শুনে অঞ্জনা চুপ হয়ে গেল। এই প্রথম নয়, এই ধরনের কথা তাকে বারবারই শুনতে হতো। এমনকি কথাও শুনতে হয়েছে যে তাকে নাকি জন্ম দেওয়ার কোনো ইচ্ছাই তার বাবা মায়ের ছিল না। বাবা তো প্রায় দিনই রাত্রে ঘরে ফেরার সময় নেশা করে এসে ঝামেলা করত। মা কথায় কথায় নানা রকম খোঁটা দিত। দাদারাও বাদ যেত না। দেখতে দেখতে সে বড় হতে লাগলো। তার পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ক্লাস 8-এর পর তার পড়াশোনা ছাড়িয়ে দেয়া হলো। ওদিকে দাদাদের পড়াশোনা চলতে লাগলো। তারা কোনো মতে মাধ্যমিকটা পাশ করলো। পড়াশোনা ছাড়ানোর পর অঞ্জনাকে একটা বাড়িতে বাচ্চা দেখাশোনার কাজে ঢুকিয়ে দেয়া হলো। 18 বছর হতে না হতেই একদিনকে এক ঘটক আসলো তার বিয়ের সম্বন্ধ নিয়ে। তার বাবা মাকে বলল, ছেলে এক ভাই বোন, ছেলের নাম তপন। মেয়ের স্বামীটা মারা গেছে 1 বছর হলো। তার একটা ছোট বাচ্চা আছে, ওখানেই থাকে। খুব ভালো, স্বামীর চাকরিটা সে করে, কোনো ঝামেলা নেই। ছেলের বাবাও ভালো সরকারি চাকরি করে। ভালো ফ্যামিলি, ছেলেটা একটু সাদাসিধে আর কি। তোমার মেয়ে ওখানে গিয়ে খুব ভালো থাকবে, বিয়ের খরচাও তারা দেবে, শুধু তোমরা রাজি হলেই হলো। অঞ্জনার বাবা মা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। একদিন তারা গেল ছেলের বাড়িতে ছেলে দেখতে। ছেলের বাড়ি থেকেও ছেলের বোন, বাবা মা আসলো, কিন্তু ছেলে আসলো না। অঞ্জনার ব্যাপারটা কেমন যেন লাগলো। তার দাদাকে জিজ্ঞাসা করলো, ছেলেকে কেমন দেখলি? দাদা বলল, ভালো ঘরে যাচ্ছিস, খেয়ে পড়ে থাকবি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়েতে তার বাবা মাকে কোনো খরচাই করতে হয়নি। যাবতীয় খরচাপাতি ছেলের বাড়ি থেকেই দিয়েছিল। বিয়ের দিন বরকে অঞ্জনা প্রথম দেখল। বিয়ের সময় বর দাঁড়িয়ে পড়ে 2 হাতে তালি দিতে থাকলো আর চিৎকার করে সবাইকে বলতে লাগলো, কি মজা, কি মজা, আজকে আমার বিয়ে হবে। এরপর চারিদিকে ছুটোছুটি করে সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, জানো কাকা, আজকে আমার বিয়ে, জানো কাকিমা, আজকে আমার বিয়ে। অঞ্জনা বুঝতে পারল ছেলেটির মাথা ঠিক নেই। বিয়ের কোনো রকম নিয়ম কানুন মন্ত্র কিছুই হলো না। কোনো মতে ছেলেকে দিয়ে অঞ্জনাকে সিঁদুর পরিয়ে দেয়া হলো। সে তার বাবাকে বলল, বাবা, এ কি করলে? আমি কি এতটাই বোঝা হয়ে গেছিলাম তোমাদের ওপরে যে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে? তার বাবা বলল, যা করেছি তোর ভালোর জন্যই করেছি। সেই রাতেই তাকে শ্বশুরবাড়িতে নিয়ে চলে যাওয়া হলো। যাওয়ার আগে অঞ্জনাকে তার বড় দাদা একটা ঘরে ডাকলো। সে ভাবল দাদা হয়তো কষ্ট পেয়েছে, সেই নিয়ে কিছু বলবে। কিন্তু দাদা বলল, দেখ, ভালো ঘরে যাচ্ছিস, ওখানে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, বিয়েতেও অনেক কিছু পাবি। বেশ কিছু টাকা আর গয়না সরিয়ে রাখবি, আমি পরে গিয়ে নিয়ে আসবো, মনে থাকে যেন। অঞ্জনা শ্বশুর বাড়ি চলে আসলো। বেশ বড় বাড়ি, সব কিছুই ভালো, কিন্তু তার স্বামী একদম যেন ছেলে মানুষ। ঠিক মাথা খারাপ বললে চলে না, ছোট বাচ্চাদের মতো তার বুদ্ধি। বাড়িতে যত ছোট ছোট বাচ্চা এসেছে তাদের সঙ্গে খেলা করে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে, আমার বিয়ে হয়েছে, বউ এসেছে। বৌভাতে অঞ্জনাকে খুব সুন্দর করে সাজানো হলো। তার ননদ শান্তনা শাশুড়িকে বলল, মা, ওকে এত সাজানোর কি দরকার ছিল? প্রথম থেকে এত মাথায় তুলো না। তার মা বলল, চুপ কর,
এখন লোকজন আছে, কাল থেকে যা করার করিস। ফুলসজ্জা রাতে অঞ্জনা যখন তার ঘরে ঢুকলো, তার স্বামী সেখানেই উপস্থিত ছিল। সে বলল, এখন থেকে তুমি আমার সাথে খেলা করবে, আমাকে রান্না করে খাওয়াবে। ওরা কেউ আমাকে ঠিক করে খেতে দেয় না। আর শোনো, আমার বোন একটা লাঠি লুকিয়ে রেখেছে, তুমি ওটা ভেঙে দেবে, আর যখনই আমাকে ওরা মারবে তুমি আমাকে বাঁচাবে। অঞ্জনার স্বামীকে দেখে ভীষণ মায়া হলো। বৌভাতের পরের দিন যখন সব লোক চলে গেল, তার ননদ তাকে ডাকলো। অঞ্জনা বলল, হ্যাঁ দিদিভাই বলো। তার ননদ বলল, আমি তোমার বরের থেকে অনেক ছোট, আমাকে দিদি কেন বলছো? না মানে তুমি তো আমার থেকে বয়সে বড়, তাই। বয়সে বড় মানে? তুমি কি কচি খুকি? আমাকে আমার নাম ধরে ডাকবে, সান্ত্বনা বলে ডাকবে। আর শোনো, সব ঘর নোংরা হয়ে আছে, সমস্ত কিছু গুছিয়ে এখন পরিষ্কার করে রাখো। কালকে খুব সকালে উঠে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেবে, তারপর জামা কাপড় ছেড়ে চা করবে। কাল থেকে আমি অফিসে যাব, 9টায় বেরোবো। 8:30টার মধ্যে ভাত, একটা ভাজা, মাছের ঝোল আমার পাতে চাই, আর টিফিনে 4টে রুটি তরকারি। আমি চলে যাওয়ার পরে ঘরের অন্যান্য কাজ করবে, রান্না করবে, আমার ছেলেটাকে স্নান করানো, খাওয়ানো সব করবে, বাসন মাজবে। আমাদের যে কাজ করতো সে আর আসবে না, তাই সব কিছু তোমাকে করতে হবে। আর যদি কিছু ভুল হয়েছে, আমার থেকে কেউ খারাপ হবে না, মনে থাকে যেন কথাটা। যে লাঠিটা দাদার ওপর ভাঙতাম, ওটা এখন তোমার ওপরেও পড়বে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে অঞ্জনা সমস্ত কাজ করতে শুরু করলো। তার শ্বশুর সারাদিন বাড়ি থাকে না, অফিসে যায়, তাই তিনি দেখতে পান না। কিন্তু তার স্বামী মার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, নতুন বউকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? মালো দিদি কোথায় গেল? তার মা বলল, মুখে মুখে কথা বলবি তো বোনকে দিয়ে এমন মার খাওয়াবো যে মুখ দিয়ে কথা বেরোনো বন্ধ হয়ে যাবে। অষ্টমঙ্গলায় মাত্র এক বেলার জন্য তাকে বাপের বাড়িতে পাঠানো হলো, আর যাওয়ার আগে ব্যাগপত্র ভালো করে সার্চ করা হলো। ওদিকে টাকা হাতে না পেয়ে দাদা তো ভীষণ রেগে গেল। বাড়ি ফিরে এসেও সেই এক জীবন, আর একটু এদিক ওদিক হলে শাশুড়ি যা মুখে আসতে বলতো। তার ননদ মাঝে মাঝে গায়ে হাতও তুলত, কিন্তু তার শ্বশুরমশাই ছিলেন ভালো। রাত্রিবেলা তিনি বাড়ি থাকতেন বলে কেউ কিছু বলতে পারত না। এইভাবে বেশ কয়েক মাস কেটে গেল। সেদিন ছিল রবিবার, সান্ত্বনার ছুটি। বাড়িতে সেদিন রুটি হয়েছে। তপন বারান্দায় বসে রুটি খাচ্ছিল। হঠাৎ মনে হলো বাবা গুড় এনেছিল, তাই রুটি বারান্দায় রেখে ভেতরে গেল গুড় আনতে। এমন সময় হনুমান এসে থালা সমেত তার রুটি নিয়ে চলে গেল। সেই দেখে সান্ত্বনা তাকে ভীষণ মারল। অঞ্জনা ঠেকাতে আসলে তাকেও মারল। তার সাথে তার মা বলতে লাগলো, মরণ হয় না কেন তোর? আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো এই একটা ছেলে, মরণও হয় না। এই বলে তাকে দরজার বাইরে বের করে দেয়া হলো। তাদের বাড়িটা ছিল অনেক উঁচু পাঁচিল দেয়া, আর গেটটায় একটা কাঠের দরজা। তার বাইরে তপন দাঁড়িয়ে থাকলো। তার বোন বলল, আজ যেন কেউ ওকে ঘরে না ঢোকায়, ওকে যেন কেউ কিছু খেতে না দেয়। 2 পয়সা তো ইনকাম করে না, খাবার দাবার এইভাবে নষ্ট করছে। তপন ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকলো, মা দরজাটা খোলো না, আমার যে ভীষণ খিদে পেয়েছে, জল তেষ্টায় গলা শুকিয়ে গেছে। অঞ্জনা চুপি চুপি যাচ্ছিল দরজাটা খুলতে। সান্ত্বনা দেখতে পেয়ে তাকে চুলের মুঠি ধরে নিচে ফেলে মারতে লাগলো, আর সে কাঁদতে শুরু করলো। এই শুনে তপন বাইরে থেকে বলল, আমার বউকে মেরো না, ঠিক আছে, আমি আর কিছু খাবার চাইবো না, তোমরা যখন ইচ্ছা আমাকে ঘরে আসতে দেবে। এদিকে অঞ্জনার শাশুড়ি তাকে উল্টো পাল্টা কথা বলতে বলতে বলল, তোকে বিয়ে দিয়ে আনলাম যাতে ছেলেটা সুস্থ হয়, এতগুলো মাস হয়ে গেল ছেলেটাকে সুস্থ করতে পারলি না। কিন্তু মা, আমি কি করে তাকে সুস্থ করব? আমি তো ডাক্তার নই। কেন, সিনেমায় দেখিস না পাগল ছেলের বিয়ে দিলে সে ভালো হয়ে যায়? ওসব সিনেমায় হয়, সত্যিকারে এসব হয় না। এ কথা শুনে সান্ত্বনা দৌড়ে এসে তার গালে ঠাস ঠাস করে কটা থাপ্পড় মেরে বলল, তোর বাপ মা এই শিখিয়েছে বড়দের মুখে মুখে তর্ক করতে? আর একটা কথা যদি বলবি মেরে মুখ ভেঙে দেব। এদিকে তপন খিদের জ্বালায় ছটফট করতে করতে চলে গেল একজনের জমিতে শশা খাওয়ার জন্য। একটা কচি শশা তুলে খাওয়ার পর তার মুখটা যেন আরও তেতো হয়ে গেল। সে জল খুঁজতে লাগলো।
জমির মধ্যেই একটা বোতল ছিল। তার ঢাকনাটা খুলে সে জল বলে খানিকটা খেয়ে ফেলল, কিন্তু তারপর সেটা ফেলে দিয়ে সে গলার কাছটা চেপে ধরল আর নিচে পড়ে ছটফট করতে লাগলো। জমির মালিক তখন খাবার খেতে বাড়ি গেছিল। বিকেলের পর সে এসে দেখল তপন ওখানে পড়ে রয়েছে। বাড়িতে খবর দেয়া হলো, সবাই কাঁদতে শুরু করলো। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হলো। আসলে ওই বোতলের মধ্যে ছিল কীটনাশক। অঞ্জনা খুব আঘাত পেল। মানুষটার মাথা ঠিক না থাকলেও ভীষণই ভালো ছিল। একদিন সে অঞ্জনার সঙ্গে লুডো খেলছিল। তার বোন বুঝতে পেরে সেই লুডো ছিঁড়ে ফেলে দেয় আর তপনকে একটা লাঠি দিয়ে ভীষণ মারে। অঞ্জনা ঠেকাতে আসলেও তাকেও কয়েক ঘা দেয়। তা নাকি ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। এরপর থেকে তপন আর লুডো খেলতো না। মাঝে মাঝে একটা দুটো বই এনে তার বউকে বলতো পড়ে শোনাতে। একদিন তার মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছা হয়েছিল। বাড়িতে অনেক সাদাসাদি করার পরেও কেউ তাকে ডাল দেয়নি। অঞ্জনা পাশের বাড়িতে একটা সাধের নিমন্ত্রণ ছিল। তপনের জন্য একটু ডাল চেয়ে আনে, কিন্তু সেই ডাল অর্ধেকের বেশি সান্ত্বনা খেয়ে নেয়। অঞ্জনা আর নিজের বাড়িতে দেখেছে তার চেয়ে দাদাদের কদর অনেক বেশি, কিন্তু এই বাড়িতে ঠিক তার উল্টো। মেয়ে যা বলবে তাই চলবে। আর তার শ্বশুরমশাই ভালো মানুষ হলেও এই দুটি মহিলার ওপর তিনি কোনো কথাই বলতে পারতেন না। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে অঞ্জনার বাবা মা আর দাদাদের ডেকে তার শ্বশুরমশাই বলেন তারা চাইলে মেয়েকে নিজের বাড়ি নিয়ে যেতে পারে। তার যাবতীয় খরচাপাতি উনিই দেবেন। কিন্তু দাদারা সবাই প্রতিবাদ করে উঠে বলে, আমাদেরই থাকার জায়গা নেই, ওকে কোথায় রাখবো? মা বলে, মেয়ে শ্বশুরবাড়ি চলে আসলে তাকে আর বাপের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে নেই। ফলে সে সেখানেই রয়ে গেল আর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে লাগলো। অনেকদিন কেটে গেলেও তার বাপের বাড়ি থেকে কেউ তার সাথে দেখা করতে আসতো না। হঠাৎ করে একদিন তার দাদা আসলো, তবে বোনের সাথে দেখা করতে। অঞ্জনা তাকে বলল, দাদা, আমাকে দুদিনের জন্য বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব তো। শোন, আমি তো ভ্যানে করে সবজি বেচি, ভাবছি একটা টোটো কিনবো। তুই আমাকে 20,000 টাকা দে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? পাবি না তো বাপের বাড়ি যাওয়ারও তো শখ হয় কি করে? যদি টাকা দিতে না পারিস এখানেই পচে মরবি, কেউ তোকে নিতে আসবে না। এই বলে দাদা রাগারাগি করে চলে গেল। তবে তার একটা ভুল হয়েছিল, দাদাকে সে চা করে খাইয়েছিল। এই নিয়ে তার শাশুড়ি ননদ তাকে নানা কটু কথা শোনাতে লাগলো। বলল, আমাদের খেয়ে পড়ে বেঁচে আছিস, আবার বাপের বাড়ি লোককে ডেকে আনছিস খাওয়াতে? এই চাগুলো কি তোর দাদা কিনে এনেছিল, না তোর বাপ দিয়ে গেছিল? বিনা পয়সায় আমাদের ঘাড়ে বসে আমাদের পয়সায় খাস আর ফুটানি মারিস। 20,000 টাকার কথাটা তার ননদ শুনেছিল, সে নিয়েও অনেক কথা শোনালো। এমন সময় অঞ্জনা বলল, আমিও কোনো কাজ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তার শাশুড়ি বলল, পড়াশোনা জানিস যে কাজ করবি? তার ননদ বলল, না মা, বুঝছো না, বাইরে বেরোবে ছেলেদের গায়ে ঢলে পড়বে বলে। বরটা মরেছে না, ওই জন্য ছেলে ধরতে যাবে। কিন্তু তুমিও তো চাকরি করো। যত বড় মুখ নয় তত বড় কথা, আমি ছেলেদের গায়ে ঢলি? এই বলে চুলের মুঠি ধরে নিচে ফেলে তাকে মারতে লাগলো। শ্বশুরমশাই এসে আটকাতে চেষ্টা করলে সান্ত্বনা বলল, শোনো, তোমার বৌমা কি বলল, আমি নাকি বাইরে চাকরি করতে যাই না, ছেলেদের গায়ে ঢলে পড়তে যাই। শ্বশুরমশাই শুনে অবাক হয়ে গেল। বৌমা, তোমার থেকে এটা আশা করিনি। এরপর সান্ত্বনা মাঝে মাঝে তার চরিত্র নিয়ে নানা রকম বাজে কথা বলতে লাগলো। অঞ্জনা কিন্তু এসব সহ্য হচ্ছিল না। চিন্তায় তার রাতে ঘুম আসতো না। এমন সময় সে মাঝে মাঝে খেয়াল করত তার ননদ যেন রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে কোথায় চলে যায়। একদিন সে চুপি চুপি দেখল তার ননদ ঘর থেকে বেরিয়ে বাইরের দরজা খুলে দিল আর একজন লোক ঢুকে পড়ল চাদর মুড়ি দিয়ে। তারপর বাড়ির পেছনে তারা চলে গেল। ঘটনাটা কি ঘটছিল তার বুঝতে অসুবিধা হলো না। এরপর ঠিক করলো সে হাতে নাতে এদের ধরবে। পরে আরেক দিন যখন সেই লোকটা আসলো, অঞ্জনা বাইরের গেটে তালা দিয়ে চাবিটা আঁচলে বেঁধে তাদের দুজনের সামনে গিয়ে দাঁড়ালো। তারা খুবই অপ্রস্তুত হয়ে পড়ল। অঞ্জনা বলল, এবার আমি বাবা মাকে ডাকবো, পাড়ার লোক ডাকবো? তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো। অঞ্জনা নাছোড়বান্দা, সে বলল, আমি আজ লোক ডাকবই। যেই সে চিৎকার করতে গেল, লোকটি এসে তার মুখ চেপে ধরল। তারপর তাকে নিচে ফেলে তার বুকের ওপর চেপে বসল আর সান্ত্বনা তার পা দুটো ধরল।
লোকটি অঞ্জনার শাড়ির আঁচল দিয়ে তার গলাটা চিপে ধরল যতক্ষণ না তার প্রাণ বেরিয়ে যায়। সে মারা গেলে দুজনে চিন্তা করতে লাগলো এরপরে কি করা যায়। লোকটি বলল, আমি এক কাজ করি, একে নিয়ে গিয়ে রেল লাইনে ফেলে দিই, সবাই ভাববে সুইসাইড করেছে। তোমার মাথা খারাপ হয়েছে? ভোর হতে আসলো, কেউ না কেউ দেখে ফেলবে। তারপর অনেকক্ষণ চিন্তা করে সান্ত্বনা বলল, তুমি এক কাজ করো, তোমার চাদরটা এখানে খুলে রেখে যাও, আমার হাতে একটু নখ দিয়ে হাঁসড়ে দাও, আর আমাকে একটা ধাক্কা মেরে চলে যাও। এর মধ্যে কদিন তুমি আর একদম এখানে আসবে না, এরপর যা করার আমি করে নেব। লোকটি চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সান্ত্বনা চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে বাবা মা ছুটে আসলো, আশেপাশে লোকজনও চলে আসলো। সান্ত্বনা বলল, কেউ একজন এসে তার বৌদিকে খুন করে চলে গেছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। পুলিশকে সে এইরকম গল্প শোনালো, স্যার, আমি রাত্রিবেলা কেমন একটা আওয়াজ শুনতে পাই, আর সেই আওয়াজ শুনে এসে দেখি একজন বৌদির গলা টিপছে, আরেকজন পা ধরে আছে। আমি ধরতে গেলে ওরা ছিটকে পালিয়ে যায়, আমাকে ধাক্কা মারে। এই যে আমার মাথায় লেগে মাথাটা ফুলে গেছে, হাতেও আঁচড় দিয়েছে, আর এই যে চাদরটা পড়ে আছে, ধস্তাধস্তির সময় লোকটার গা থেকে খুলে গেছে। কে সেই লোক দুটো? আপনি চেনেন তাদের? না, আমি চিনি না, তবে একটা কথা বলতে খুবই লজ্জা লাগছে, তবুও বলছি। আমি খেয়াল করতাম রাত্রিবেলা বৌদির কাছে কেউ আসে। বৌদির কাছে একদিন জানতে চাইলে সে বলল লোকটিকে সে নাকি ভালোবাসে। আমি তখন বললাম, ঠিক আছে, তাকে বলো তোমাকে বিয়ে করতে। কিন্তু লোকটি নাকি বিবাহিত, বৌদি হয়তো তাকে বিয়ের জন্য জোর করছিল, তাই জন্যই সে এই কাণ্ড করলো। আশেপাশে কিছু মহিলারা বলল, হ্যাঁ, আমরাও দেখতাম মাঝে মাঝে একটা লোক রাত্রিবেলা ওদের বাড়িতে ঢুকতো, তবে সেটা যে এই কারণে এখন বুঝলাম। পরের দিন তার বাপের বাড়ির লোক আসলে তার দাদাকে ডেকে নিয়ে সান্ত্বনা 20,000 টাকা দিল, আর বলল সে যেন পুলিশকে বলে যে তার বোন তাকে বলেছিল একজন বিবাহিত পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে, তবে লোকটি কে সেটা সে জানে না। টাকা পেয়ে তার দাদাও তাই বয়ান দিল। পুলিশও সেই অচেনা লোকটিকে ধরার চেষ্টা করলো, কিন্তু তাকে অনেক খুঁজেও পেল না। এদিকে অঞ্জনার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোনো দিক থেকে খুনিকে ধরার কোনো তাগিদ দেখা দিল না, ফলে খুব তাড়াতাড়ি কেসটা ধামাচাপা পড়ে গেল।